শুধুমাত্র একটা পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে গিয়ে অথবা ভোটের কাজ করতে বললাম যে আমি আসবো তার আগে আমি দেবাশিস বাবুর কাছে একটু আসি। দেবাশিস ঘোষ আমার সঙ্গে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। দেবাশিস বাবু, আমার প্রশ্নটা একদম শুরুতে এখান থেকে ছিল। আমি বড় বড় সব কিছুর আশা ছেড়ে দিচ্ছি। আমার ভোট যদি দেওয়ার দরকার হয় গণতন্ত্রের ভালোর জন্য, তাহলে আমাকে আগে বোঝাতে হবে যে এতে আমার ভালো হতে পারে। যে ভোটে আমার প্রাণ যাওয়ার আশঙ্কা আছে তাতে কি আমার ভালো হতে পারে? নাগরিক হিসেবে আপনার কি মনে হয়? না না, একেবারেই নয়। এবং এটা জন্যই যখন মানুষ আজকে আমাদের কোচবিহার বা ওখানে যে ভোটটা হলো প্রথম দফায়, আপনি দেখবেন প্রায় 51% মাত্র ভোট পড়েছে। মানে আর তো মানুষ ভোট দিতে যায়নি, কারণ মানুষ এটা বুঝতে পারছে। আমাকে একটু এখানে বনির্বাণ বলতেই হবে, ওই কিছুক্ষণ আগে জগন্নাথবাবু একটা কথা বললেন যে এটার জন্য আগের 34 বছরের ইতিহাসের কথা। মানে আমার এটাই বক্তব্য যে এই সমস্ত মানুষরা যেটা করার চেষ্টা করে, যেটা আজকের যে অন্যায়, সেই অন্যায়টাকে সাপোর্ট করে ওনারা অন্যদিকে শিফট করতে চায়। ওনাদের তো সবার আগে বুঝতে হবে এই তৃণমূলকে আনার জন্য যারা দায়ী তারা হচ্ছে বিজেপি। রাজনাথ সিং থেকে শুরু করে সবাই দাঁড়িয়ে তৃণমূলকে এনেছিল। তো আজকে সেটা স্বীকার করতে অসুবিধাটা কোথায়? যে দুষ্কৃতির দলকে আমরা পশ্চিমবঙ্গে নিয়ে এসেছি তার জন্য তো আমাদের এটা হতে হবে, সেটা স্বীকার করতে অসুবিধা নেই। ওই অসুবিধা স্বীকারটা করতে হবে, এক। দুই, আপনি দেখুন যেটা আমরা কথা বলছিলাম যে এই যে আজকে সাধারণ মানুষ কাউকে মানে কেন তারা খেপে যাচ্ছে, এই যে নেতা বা নেত্রী তারা যে ভাষায় আক্রমণ করছে বা যে ভাষায় মানুষকে উস্কাচ্ছে, সেই উস্কানোতে সাধারণ মানুষ তো বুঝতে পারছে না। সাধারণ মানুষ হয়তো সেই জায়গায় ঝাঁপিয়ে পড়ছে এবং তাদেরই প্রাণ যাচ্ছে, নেতা নেত্রী কারো কিন্তু প্রাণ যাচ্ছে না। আমি শেষ করবো নির্মাণ একটা কথা বলে, যে বারবার আমার যেটা মনে হচ্ছে যে নির্বাচন কমিশন কি চাইছে। আজকে 108টা বোধহয় কেন্দ্রীয় বাহিনী মানে যে ব্যাটালিয়ান ফোর্সেস ছিল তারা কন্ট্রোল করতে পারছে না। আমি তারা কন্ট্রোল করতে না পারে, তাহলে আমি তো বলবো বিজেপিকে রিকোয়েস্ট করব যে এই যে উদয়ন গুহ এবং তার টিম তাদেরকে পাঠিয়ে দেওয়া হোক না। তারা চায়নার সাথে লড়বে, কারণ এরা তো লড়তে পারছে না। আমি বিনোদ বাবুর কাছে মানে এদেরকে বিজেপিতে না নিয়ে এদেরকে ওখানে পাঠিয়ে দেওয়া হোক, সুবিধা হবে। কাছে আমি আসবো। বিনোদ বাবু, বারবার যে কথাটা আসছে, যাকে সব থেকে বেশি ভালো থাকার লোভ দেখিয়ে এবং গণতন্ত্রের দিব্যি আউড়ে নিয়ে যাওয়া হচ্ছে ভোট কেন্দ্রে, যিনি না গেলে এই মিশনটাই ব্যর্থ, গণতন্ত্রের এই এক্সারসাইজ ব্যর্থ, পৃথিবীর সামনে তুলে ধরা যাবে না আমরা একটা গণতান্ত্রিক দেশ, তিনি সব থেকে বেশি ভয় নিয়ে দূর পক্ষে ভোট দিতে যাবেন। সেই ভোটকে আমার ভোট বলে মানতে হবে? সেটাই তো দেখতে পাচ্ছি যে এটাকেই ভোট বলে দেখতে হচ্ছে আমাদের। মানে সব থেকে বড় কথা দেখো অনির্বাণ, যে যেটা দেবাশিসবাবুও বললেন, যে এই ভোটগুলোতে, এই ভোট সন্ত্রাসে কারা নিহত হয়, কারা আহত হয়, কোনো হেভিওয়েট নেতা মন্ত্রী কজন তারা তাদের গায়ে আঁচড় পড়ে, আমরা টিভিতে দেখতে পাই। কারা একদম মলিন বস্ত্র পরিহিত কতগুলো মানুষ কাতরাচ্ছে বা মারা গেছে, তাদের তস্য গরিব কতগুলো মানুষ, মানে তাদের পরিবারের সদস্য, তারা হাহাকার করছে। আসলে কি জানো তো, আমাদের কাছে উদাহরণগুলো হয়ে যাচ্ছে কি, তৃণমূল দোষ দিচ্ছে বিজেপিকে, বিজেপি দোষ দিচ্ছে বামকে। কেন আমাদের কাছে আদর্শ কেন নেতাজি সুভাষচন্দ্র বসু নয়, কেন দেশবন্ধু চিত্তরঞ্জন নয়, কেন বল্লভভাই প্যাটেল নয়? এরা তো ছিলেন আমাদের মাথার উপরে। এই নেতা নেত্রী, এদের যে শিক্ষা, এদের যে সৌজন্য, এদের যে আচরণ, সেইগুলো থেকে তো আমাদের শিক্ষা নেওয়া উচিত। দুর্ভাগ্যজনকভাবে আমাদের মাথার উপরে এখন এমন নেতা নেত্রীরা আছে। আপনি সুভাষচন্দ্র বসুর কথা বলছিলেন, তার প্রতিষ্ঠিত দল থেকে তৃণমূল কংগ্রেসে আসা উদয়ন গুহ, কি মনে করেন সুভাষ বসুর মতো হবেন? তার আদর্শের ধার কাছ দিয়েও যাবেন? মনে করে থাকলে বিরাট বড় ভুল করেছেন। কিন্তু উদয়ন গুহকে একা দোষ দিয়ে লাভ নেই। এই গোটা নির্বাচন প্রক্রিয়াতে, নির্বাচনের সময় প্রচারে যেভাবে নেতা নেত্রীরা আক্রমণ করছেন, আক্রমণ শানাচ্ছেন, আক্রমণে উস্কানি দিচ্ছেন, এমনকি সংবাদ মাধ্যমের উপর আক্রমণেও উস্কানি দিচ্ছেন, সেটা দেখলে সাধারণ ভোটারের মনে স্বস্তি আসা, শান্তি আসা তো দূরের কথা, ভয় আর হিংসার ভয় ছাড়া আর বোধহয় কিচ্ছু আসবে না। তনয়া? একদমই অনির্বাণ। এবং এখান থেকে একবার আপনাদের সামনে আমরা ছবিটা তুলে ধরবো যে দেখুন, এই রাজ্যে ভুয়ো শিক্ষক মানুষ দেখেছে, ভুয়ো চিকিৎসক মানুষ দেখেছে, ভুয়ো পুলিশ মানুষ দেখেছে, আর ভুয়ো এজেন্ট রিপাবলিক বাংলা আপনাদেরকে দেখালো। ঠিক যখন প্রথম দফার নির্বাচন রিপাবলিক বাংলা গিয়েছিল খবর সংগ্রহ করতে এবং সেখানে ভুয়ো এজেন্টের খোঁজ পায়, আর সেই খবর যখন সম্প্রচার করা হয় তারপরই রিপাবলিক বাংলার উপর হামলা। আর এই হামলা নিয়ে শাসক দলের পক্ষ থেকে কি বলা হচ্ছে এবং একই সঙ্গে বিরোধীরা তারা কি বলছেন শোনাই। রিপাবলিক বাংলা কেন হামলা করলো আমি জানি না। এবং রিপাবলিক বাংলা ওখানে নেমে কি জিজ্ঞাসা করছিল, কি কথা বলছিল? নাহলে এত সাংবাদিকদের গাড়ি ঘুরছে, সারা দিনহাটা জুড়েই তো সাংবাদিকদের গাড়ি, তো হঠাৎ করে রিপাবলিক বাংলার উপর আক্রমণ হলো কেন আমি এটা বলতে পারবো না। তবু আমি বলবো যে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত, এমন কিছু করা উচিত না যাতে সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। পাশাপাশি এটাও বলবো যে কোনোভাবেই সাংবাদিক বন্ধুদেরও বলবো যে কোনোভাবে কাউকে প্ররোচিত করা উচিত না। এমন কোনো প্রশ্ন
মবের সামনে করা উচিত না, যাতে তারা উত্তেজিত হয়ে পড়ে। রিপাবলিক বাংলা খবর সংগ্রহ করতে গিয়েছিল এবং সেই সংগ্রহ করতে গিয়েই কার্যত হামলা হয় রিপাবলিক বাংলার উপর। আর অন্যদিকে শাসক দল বিশাখা যেমনটা বলছে যে রিপাবলিক বাংলা কোথায় খবর সম্প্রচার করতে গিয়েছে বা খবর সংগ্রহ করতে গিয়েছে এবং সেখানে কত সংখ্যক মানুষ ছিল সেটা নাকি নজরে রাখেনি। একদমই তাই। এবং তুমি যে কথাগুলো বলছিলে বা এতক্ষণ ধরে আমাদের এই মেগা শোতে যে বিষয়গুলো উঠে এলো, তার মধ্যে থেকে একটা ঘটনাক্রমের বিষয়ে আমরা নজর দেবো। কারণ এনআইএ যখন ভূপতিনগরে গেল তখন এনআইএর ওপর হামলা হলো, আর সেই ঘটনার প্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিল কি না, প্রথম দফায় 100% বুথে থাকবে। আমি আপনাদের কাছে আসি যে এরপরে 100% বুথে প্রথম দফায় সেন্ট্রাল ফোর্স থাকবে, এটা জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ছিল। কিন্তু এরপর আমরা যেটা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম দফায় যেখানে যেখানে নির্বাচন সেই জায়গাগুলোয় প্রচারে গেলেন এবং বললেন, আগাম তিনি একেবারে ভবিষ্যৎবাণী করলেন যে এই জায়গায় হিংসা হবে, রামনবমী আসছে, এই জায়গায় হিংসা হবে। এবং সেটা মনে রাখতে হবে 17 তারিখ 19 তারিখ যেখানে ভোট। যদি ওনার কাছে এত কিছুই আগে থেকে জানা ছিল, তাহলে উনি কোন পদক্ষেপটা করেছিলেন? উনি কি জাতীয় নির্বাচন কমিশনের কাছে বলেছিলেন যে এই জায়গায় আমার কাছে আইবি রিপোর্ট এসেছে যে এই জায়গায় হিংসার ঘটনা ঘটতে পারে? আদৌ কিছু করেছিল? আমরা আসবো শামসুর আলীর কাছে। আমি ওইটাই এর আগেও বলতে চাইছিলাম যে মুখ্যমন্ত্রী গতবারও বলেছিলেন যে রামনবমীকে কেন্দ্র করে 100 জায়গায় দাঙ্গা হবে, আমার কাছে খবর আছে। যদি আপনার কাছে খবর থাকে, দুটো হতে পারে। একটা হচ্ছে আপনাকে সরাসরি জানাতে হবে, প্রশাসনকে ব্যবস্থা নিতে বলতে হবে রাজ্যের প্রধান অভিভাবিকা হিসাবে, আপনি তা করেননি। আর একটা হতে পারে, মানে আমি সন্দেহ করছি, খুব দৃঢ়তার সঙ্গে বলছি, 100 জায়গায় গণ্ডগোলের যে ব্লু প্রিন্ট তৈরি হয়েছে উনি তার শরিক ছিলেন, উনি তার রূপকার ছিলেন। আমি সেটাই বলতে চাইছি। দেখুন, এবারেও ঈদের দিন রেড রোডে উনি গিয়ে পরিষ্কার সেই পুরানো আবার জুজু শুরু করলেন। রেড রোডে গিয়ে উনি বললেন যে সংখ্যালঘুদের বিরাট সমস্যা, সংখ্যালঘুদের মারবে ধরবে ইত্যাদি, সংখ্যালঘুদের ভীতি প্রদর্শন করতে শুরু করলেন। আর উনি বললেন যে সংখ্যালঘুদের কেউ সরাতে পারবে না, মারতে পারবে না, আমি নিরাপত্তা দেবো সংখ্যালঘুদের। আমি বলছি এটা প্রচার নিরাপত্তা দিতে পারলেন অর্চনাদি? দেখুন, আপনারা যেটা দেখাচ্ছেন সবসময়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হলেন এই যে পশ্চিমবঙ্গ ভোটে যে অশান্তি ঘটছে, ঘটনা ঘটছে, শি ইজ মাস্টার মাইন্ড। তিনি সবসময় উস্কানি, প্ররোচনা, দাঙ্গা, কাফের, হিন্দু মুসলমানের ভেদাভেদ এইসব করে তিনি বেনিফিট নেওয়ার চেষ্টা করছেন, যাতে মুসলিম ভোট 33% কনসলিডেটেড ওনার ব্যাগে পড়ে। সেই কারণে উনি মানুষের ভালো মন্দ, ভোট, গণতন্ত্র এইসবের ধার ধাচ্ছে না। আমি একটা ছোট্ট উদাহরণ, সেটা গতকাল আপনার হেমতাবাদ কোস্টাল থানার আন্ডারে বিজেপির একটা প্রোগ্রাম ছিল, আমি সেখানে ছিলাম বসিরহাটের ইনচার্জ হিসেবে বিজেপি। সেখানে আমাদের মঞ্চ, ইলেকশন কমিশনের পারমিশন নেওয়া, আমাদের প্রার্থী পার্লামেন্টের রেখা পাত্র উপস্থিত, তাখানে কে কি বক্তব্য, তৃণমূলের পঞ্চায়েত প্রধানের হাজব্যান্ড তিনি আমাদের স্টেজে উঠে আমাদের ধুমকি করে কলার টানাটানি মারামারি করছেন। আমরা আগে থেকে এসপি পুলিশ বলেছি, পুলিশের ওসির প্রেজেন্সে ওসি কি করলেন, তাকে খালি নামিয়ে দিলেন। ঠিক এই জায়গা থেকে অর্চনা বাবু এবং অর্চনা দিয়ে এবং আমরা যেটা শামসুর আলী মল্লিকের সঙ্গে যেটা বললেন, সেই জায়গা থেকে একটা বিষয় ভীষণভাবেই পরিষ্কার যে এখনো পর্যন্ত তনয়া এই হিংসা, প্রথম দফার ভোট হয়ে গিয়েছে তারপরেও হিংসা কিন্তু অব্যাহত। সেই জায়গা থেকে কিন্তু বাংলার মানুষ ছাড় পাচ্ছেন না। একদমই তাই। আর অন্য স্টুডিও থেকে আমাদের সঙ্গে তো অনির্বাণ রয়েছে। অনির্বাণ, একেবারে আমি, শুভ্রাংশু এবং সন্তু, আমরা তিনজনই রয়েছি স্টুডিও থেকে। কিন্তু স্বর্ণালী, যে কথা বলে তোমার কাছে আমরা ফেরাবো, প্রায় 1 ঘন্টার আমাদের আজকের এই ভোটের মেগা শো, আমরা উপায় খুঁজলাম যে মানুষ ভয়ে ভোট হয় হিংসা থেকে মুক্তির কোনো পথ খুঁজে পাচ্ছেন কিনা। স্বর্ণালী, একদমই তাই অনির্বাণ। এবং এই নিয়ে মানে প্রশ্ন, এখান থেকে যে প্রশ্ন তুলেছিলাম আমরা, যে ভয় ভোট হয় হিংসা, এটা কি সত্যি সত্যি সামনের ফেজগুলোতে এর থেকে ব্যতিক্রম দেখতে পাবো, নাকি সত্যি সত্যি এই ভয় ভোট হয় হিংসা নিয়ে গোটা 7টা দফা শেষ হবে, এমনকি তারপর ফলাফল, তারপর পোস্ট পোল ভায়োলেন্স অর্থাৎ নির্বাচন পরবর্তী হিংসাতেও সেই হয় হিংসাটাই কমন থেকে যাবে এই রাজ্যের জন্য? এই প্রশ্ন নিয়ে শেষ করলাম আজকের ভোটের মেগা শো। দেখাবে আবার পরের রোববার ঠিক দুপুর 12টায়। নমস্কার।